বড় ঘরে ঢুকতে যাবে দুজনেই দাঁড়িয়ে গেল। দেখল টেবিলে খাবার সাজানো হচ্ছে এবং সবাই এখানেই আছে। মোহনবাবু সঞ্জয়ের পিঠে ব্যাগ দেখে বললেন, তুমি কি কোথাও যাচ্ছ? সঞ্জয় বলল, হ্যাঁ, মানে আমরা যদি এখন বেরোই তাহলে বাড়ি পৌঁছতে সন্ধে হয়ে যাবে। তাছাড়া আর যত যা বলার সব বলে দিয়েছে। এবার আপনারা আমাদের সম্বন্ধে খোঁজখবর নিন, দেখুন, ভাবুন। মোহনবাবু এগিয়ে এসে বললেন, ভাবা দেখা সে তো সবই হবে, কিন্তু দুপুরবেলায় গৃহস্থের বাড়ি থেকে না খেয়ে যাওয়াটা কি ভালো দেখায়? এখন যাওয়ার চিন্তা না করে হাত ধুয়ে বসে পড়ো, অনেক বেলা হয়েছে। মোহনবাবুর কথা অমান্য করতে না পেরে সঞ্জয় কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে হাত ধুয়ে একটা চেয়ার টেনে বসে আর্যকে ইশারায় বসতে বলল। আর্য হাত ধুয়ে বসতেই মনোরমা দেবী মোহনবাবুকে বললেন, ওদেরকে সব জানাও, তা না হলে ওরা তো কিছু বুঝতে পারছে না। ঠিক আছে, ঠিক আছে বলে মোহনবাবু আর্যর পাশের চেয়ারটায় বসতেই আর্য মোহনবাবুকে একটু আসতে বলল, খানিক আগে লুচি তরকারি খেয়েছি, এখন এই এত ভাত মাছ মাংস খেতে পারবো না, নষ্ট হবে, তুলে নিতে বলুন। মোহনবাবু অনিতাকে বললেন, দেখ তো মা, আর্য এত খেতে পারবে না বলছে, কি কি তুলতে হবে একটা পাত্র নিয়ে আয়। অনিতা পাত্র নিয়ে এলে আর্য আর সঞ্জয় বাটিতে সাজানো খাবার থেকে একটু একটু করে থালায় নিয়ে বাটিগুলো অনিতার পাত্রে রেখে দিল। অনিতা আর্যর দিকে তাকিয়ে দুজনকেই বলল, এইটুকু করে দুপুরের খাবার খেলে কি হয়? আর্য বলল, প্লিজ দিদি, পাতে থাকলে নষ্ট হবে, লাগলে চেয়ে নেব। আর্য সবার সামনে অনিতাকে দিদি বলাতে অন্যেরা যখন একে অন্যের দিকে তাকাতে লাগলো, সঞ্জয়ও কিছু বুঝতে না পেরে আর্যকে দেখতে লাগলো। একমাত্র কুহেলি তখন মুখ টিপে টিপে হাসছিল। আর্য কোনো দিকে না তাকিয়ে মুখ নিচে করে ডালের সাথে বেগুন ভাজা খেতে খেতে বলছিল, আসলে এত পদের রান্না করবার সময় কোথায় আমার? কোনো রকমে দুটো ভাত, ডিমের ঝোল কিংবা একটু মাংস রান্না করলেই হয়ে যায় আমাদের। মোহনবাবু বুঝতে পেরে বললেন, ঠিক আছে, তোমরা যতটুকু পারো খাও। খেতে খেতে মোহনবাবু বললেন, সঞ্জয়, তোমাদেরকে জিজ্ঞাসা না করে আমি যে একটা কাজ করে ফেলেছি বাবা। সঞ্জয় এবং আর্য দুজনেই খাওয়া বন্ধ করে মোহনবাবুর দিকে তাকিয়ে বলল, কি? মোহনবাবু বললেন, আর্যর সাথে অনিতা আর কুহুমার যা কথা হয়েছে সবই আমাদের কুহুমা বলেছে, তাই ভাবলাম তোমাদের তরফ থেকে যখন কোনো আপত্তি নেই তখন আজ তোমরা থেকে গেলে ভালো হতো। আসলে আমাদের কিছু আত্মীয় স্বজন যারা কাছাকাছি থাকেন তাদের আমরা ডেকেছি তোমাদের সাথে আলাপ করিয়ে দেব বলে। তাছাড়াও আগামীকাল সকাল 10টার পর পণ্ডিত মহাশয় আসবেন। পণ্ডিত মহাশয় অনিতার মাস্টার মশাই ছিলেন। উনি পঞ্জিকা দেখে একটা দিনক্ষণ ঠিক করবেন। তোমরা কাল দুপুরে খাওয়া দাওয়া করে না হয় যেও। এর মধ্যে আমরা আমাদের মতো করে খোঁজখবর যা নেওয়ার নিয়ে নেব। সামনের রবিবার আমরা হয়তো 2 থেকে 3 জন তোমাদের বাড়িতে যাব। যদি সম্ভব হয় তোমার মামা মামির সাথে কথাও বলবো। সব ঠিকঠাক হয়ে গেলে বিয়েতে তোমাদের কী কী লাগবে সেটা আমাকে যদি একটু আগে থেকে বলে দিতে পারো তাহলে আমার পক্ষে সুবিধা হয়। সঞ্জয় আর আর্য দুজনেই মুখ চাওয়াচাওয়ি করে একটু তাড়াতাড়ি খেয়ে মোহনবাবু আর্যকে বলল, আমরা কি উঠতে পারি? মোহনবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা উঠে হাত মুখ ধুয়ে নিজেদের মধ্যে আলোচনা করে আমাকে জানিও, আমি আমার ঘরেই থাকব। সঞ্জয় ঠিক আছে বলে সে আর আর্য তাদের নিজের নিজের ব্যাগ নিয়ে ফোন করতে করতে ঘরের দিকে চলল। আধ ঘন্টা পর কুহেলি জলের পট আর 2টো গ্লাস নিয়ে সঞ্জয়দের ঘরে এসে দেখল আর্য জানালার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, আর সঞ্জয়দা বিছানার ওপরে ল্যাপটপটা রেখে চেয়ারে বসে কাজ করছে। আর্য আসার সময় ল্যাপটপটা নিয়ে এসেছিল, এই ভেবে এতটা রাস্তা যাব ট্রেনে বসে পড়া যাবে। কুহেলি টেবিলের ওপর জলের পট আর গ্লাস দুটো রেখে
ঘুরে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, আচ্ছা সঞ্জয়দা, বিয়ে করে নিয়ে গিয়ে কি আমার দিদিকে না খাইয়ে রাখবেন? সঞ্জয় বলল, দেখো আমি এখন অফিসের কাজ নিয়ে ব্যস্ত, আধ ঘন্টা পর আমি ফাঁকা হব, তার আগে তুমি ওর সঙ্গে কথা বলো। কুহেলি আর্যর কাছে গিয়ে দাঁড়ালো। আর্য গ্লাস হাতে নিয়ে পর থেকে জল ঢেলে অর্ধেকটা খেয়ে বলল, আসলে আপনারা আমাদের দুজনের খাওয়া দেখে হয়তো এইসব ভাবছেন। আপনি বলুন, প্রতিদিন সকালে দাদা 8টা থেকে 8:30টার মধ্যেই একটু ভারী ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে যায়। আমি জিম থেকে বাড়ি ফিরে স্নান করে ওই একই ব্রেকফাস্ট খেয়ে হসপিটালে যাই, মানে ক্লাসে যাই। দুপুরে লাঞ্চের সময় চা কফি স্ন্যাক্স যা হয় কিছু খেয়ে নিই। তারপর রাতে মাংস কিংবা ডিম রান্না করে বাইরে থেকে রুটি কিনে এনে খাই। বাইরের খাবার আমরা খুব একটা খাই না। তাছাড়া বছরের পর বছর এইভাবে চলতে চলতে একটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সত্যি বলতে কি, আমরা একসঙ্গে বেশি খাবার খেতে পারি না, তার মানে এই না অন্য কাউকে না খাইয়ে রাখবো। কথাগুলো বলে গ্লাসের বাকি জলটা খেয়ে আবার বলতে লাগলো, জানেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে আপনার বাবার কাছে। ওনার মতো মানুষ হয় না। আমাদের প্রতি উনি যে আস্থা রেখেছেন, আমরা চেষ্টা করব সেটাকে রক্ষা করতে। তাছাড়া গার্জেন বলতে মামা মামি ছাড়া আমাদের তেমন আর কেউ নেই। ওনার মতো একজন গার্জেন পাওয়া তো ভাগ্যের ব্যাপার। বলে খালি গ্লাসটা টেবিলের ওপর রেখে আর্য প্রসঙ্গ ঘুরিয়ে বলল, আপনার ব্যাপারে একটা কথা না বললে নয়, যদি অনুমতি দেন তাহলে বলি। কুহেলি একটু কৌতূহল নিয়েই বলল, বলুন। আর্য গলার স্বরটা একটু নামিয়ে বলল, আপনি খুব সুন্দর, তবে মিছরির মতো। কুহেলি অবাক হয়ে বলল, মিছরির মতো মানে? আর্য হেসে বলল, আপনার ওপরটা মানে কথাবার্তা একটু ব্যাকা হলেও ভিতরটা মিষ্টি। কুহেলি মুখটা গম্ভীর করে বলল, তাই বুঝি? তারপর মুখ টিপে টিপে হেসে বলল, আপনি তো ডাক্তারি পড়েন, সেখানে নিশ্চয়ই অনেক ভালো ভালো মেয়েরা আপনার সাথে পড়ে, তাদের মধ্যে কাউকে মিছরির মতো দেখেননি? দেখব না কেন, ওরা তো সব আর্টিফিশিয়াল মিছরি, ওদের ওপরটা ঝকঝকে, ভেতরটা। বলে চুপ করে গিয়ে একগাল হেসে বলল, আপনি তো ন্যাচারাল, একদম ঝর্ণার মতো, আপনার মধ্যেই তো আমি প্রকৃতিকে দেখতে পাচ্ছি। নে আর্য চল, কাজগুলো সব মিটলো এবার, খানিকটা নিশ্চিন্ত। ও হ্যাঁ, কুহেলি কী যেন বলছিল? আর্য তাড়াতাড়ি অন্য একটা গ্লাস তুলে তাতে জল ভরে দাদার দিকে এগিয়ে দিয়ে বলল, কিছু না, উনি জল নিয়ে এসেছেন। কুহেলি আর্যর দিকে তাকিয়ে একটু হাসল। সঞ্জয় জল খেয়ে গ্লাসটা রেখে কুহেলিকে বলল, চলো। সঞ্জয়রা মোহনবাবুর ঘরে ঢুকে দেখল মোহনবাবু বিছানার ওপর বালিশে ঠেস দিয়ে বসে আছেন। পাশে অনিতা খাটের স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে, তার পাশে একটা চেয়ারে মনোরমা দেবী বসে আছেন, সামনে দুটো চেয়ার রাখা। মোহনবাবু সঞ্জয়দের দেখে বসতে বলে বললেন, তোমরা যে আজ যেতে পারছো না, তাতে কোনো অসুবিধা হবে না তো? সঞ্জয় বলল, না, আমি ম্যানেজ করে নিয়েছি, ভাইও ফোন করেছিল, যেহেতু গতকাল ওর প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে গেছে, সোমবারেও না গেলেও খুব একটা অসুবিধা হবে না। মোহনবাবু খুশি হয়ে বললেন, যাক, আমিও চিন্তামুক্ত হলাম। ঠিক আছে, বলো এবার। সঞ্জয় আর্যর দিকে তাকিয়ে চোখের পলক ফেলে হালকা ঘাড় নিচু করে বলার অনুমতি দিল। মোহনবাবু সেটা সবই দেখলেন এবং মনে মনে হাসলেন দুই ভাইয়ের গভীর সম্পর্ক দেখে। আর্য মোহনবাবুর দিকে হাত জোর করে বলতে লাগলো, আপনি আমাদের ক্ষমা করবেন, আমাদের কিছুই লাগবে না, সবই আমাদের আছে, শুধু নেই আমার একটা বৌদির মতো দিদি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ খবর নিয়ে আমার বৌদিকে আমাদের বাড়িতে পাঠাবার ব্যবস্থা করে দিলেই আমরা খুশি।
তবে তার আগে বলবো, আপনি বা আপনারা আমাদের সম্বন্ধে মানে আমার দাদার সম্বন্ধে খুব ভালো করে খোঁজ খবর নিন। মোহনবাবু বললেন, সে আমি নেব, তবে যদি সব ঠিক থাকে তাহলে বিয়ের ব্যাপার তো যা যা দিতে হবে সে তো আমি দেব। আর্য একটু হেসে বলল, এ ব্যাপারেই আমি বলতে যাচ্ছিলাম। ঘরের সবার দৃষ্টি তখন আর্যর দিকে। আর্য বলছে, বিয়েতে আমাদের আসামের আত্মীয় স্বজন আসবে কিনা সন্দেহ আছে। তাছাড়াও এখানকার মামা মামি ছাড়া তাদের ছেলেমেয়েরা এবং মাসিরাও সবাই প্রায় ছড়িয়ে ছিটিয়ে থাকেন। শেষ পর্যন্ত কজন আসতে পারবেন জানি না। থাকলো গিয়ে আমাদের কিছু বন্ধুবান্ধব আর প্রতিবেশী। এই পর্যন্ত বলে আর্য মোহনবাবুর দিকে এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, আপনি আমাদের আশীর্বাদ করলেই হবে। জিনিসপত্র টাকা পয়সা আমাদের লাগবে না। একসময় আমাদের খুব অসুবিধা থাকলেও এখন আমাদের সবই আছে, শুধু নেই বাবা মা। বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। মোহনবাবু আর বিছানায় বসে থাকতে পারলেন না। বিছানা থেকে নেমে আর্যকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি অবাক হচ্ছি তোমাদের মানসিকতা আর শিক্ষা দেখে। ধন্য তোমাদের মা বাবা। মোহনবাবু আর্যকে ছেড়ে দিতেই আর্য মনোরমা দেবীকে প্রণাম করে অনিতার দিকে যেতেই অনিতা দ্রুত সরে গিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, কুহেলি, তোকে আসতে হবে না, আমি চা করে নিয়ে আসছি। কুহেলিও আর্যর কথাবার্তা শুনে খুবই ইমপ্রেসড। সে ভাবতেও পারেনি আর্য এত সুন্দর করে কথা বলতে পারে। হয়তো এই কারণেই সঞ্জয়দা কথা না বলে আর্যকে দিয়ে বলায়। সে মনে মনে ভেবে রাখল, সঞ্জয়দার সাথে দিদির বিয়েটা হয়ে গেলে আর্যকে বলবে ডাক্তারি পাস করবার পর এই গ্রামেই যাতে সে একটা ডিসপেন্সারি খুলে বসে। কারণ গ্রামে কোনো ডাক্তার না থাকায় কারোর কোনো অসুবিধা হলে 7 কিলোমিটার দূরে বসিরহাটে যেতে হয় ডাক্তার দেখাতে, যেটা সব সময় সবাই পেরে ওঠে না। এখন মনে হচ্ছে আর্যর মেয়ে দেখতে আসাটা কতটা জরুরি ছিল। আর্য না এলে যে তার নিজের ধারণাটাও পাল্টাতো না। এখনকার দিনে ছেলেরা যে এইরকমভাবেও ভাবতে পারে সেটা অজানাই থেকে যেত। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।